হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। না, একটা নিউজ প্রচুর পরিমাণে সার্কুলেট হচ্ছে, সকালবেলা থেকেই কন্টিনিউয়াসলি ওই নিউজটা দেখতে পাচ্ছি। সেটা হলো যে ভারতের অতি সক্রিয়তার কারণে নাকি সংকট তৈরি হয়েছে, পাকিস্তানের মধ্যে একটা সংকট তৈরি হয়েছে। এবং সেই সংকট যেটা তৈরি হয়েছে, সেই সংকটের হাত থেকে পাকিস্তান মরা কান্না ইউনাইটেড নেশনে গিয়ে কাঁদছে যে ভারতের হাত থেকে আমাদেরকে বাঁচাও। এবং পাকিস্তানের যে হাই কমিশনার রয়েছে, অর্থাৎ ইউনাইটেড নেশনের যে রিপ্রেজেন্টেটিভ রয়েছে, সে দাবি করেছে যে আন্তর্জাতিক পরিষদ যেটা ইউনাইটেড নেশন রয়েছে, তারা কোনো স্টেপই নিচ্ছে না ভারত পাকিস্তানের এই যে সংকট বা টেনশন, সেই টেনশন রিলেটেড কোনো স্টেপ নিচ্ছে না। তো অর্থাৎ পাকিস্তান ইউনাইটেড নেশনে গিয়ে মরা কান্না কাঁদছে যে ভারত যদি অ্যাটাক করে দেয় আমাদের সব কিছু শেষ হয়ে যাবে, তো আমাদেরকে বাঁচাও। আজকের পুরো সমালোচনাটা এই ভিডিওটার মধ্যে আমি ডিসকাস করব। পুরো সমালোচনা হবে পাকিস্তানকে নিয়ে, যে পাকিস্তানে কি হচ্ছে, ভারত কি কি স্টেপ নিচ্ছে, এবং আন্তর্জাতিক পরিষদে ভারত এবং পাকিস্তানের মধ্যে কি চলছে। পাকিস্তান যে এই যে মরাকান্না কন্টিনিউয়াসলি আন্তর্জাতিক পরিষদে করে চলেছে, তার ইম্প্যাক্ট কি আসছে, সেগুলো সমস্ত কিছু ডিটেলসে দেখব। ভিডিওটার মধ্যে সমস্ত কিছু থাকবে। তার সঙ্গে সঙ্গে ভারত অনেকগুলো স্টেপ নিয়েছে এই কয়েকদিনে, কয়েকটা স্ট্র্যাটেজিক্যাল স্টেপ নিয়েছে। তো সেই স্ট্র্যাটেজিক্যালি যে স্টেপগুলো নিয়েছে সেগুলোও ডিটেলসে এই ভিডিওটার মধ্যে থাকবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং মাস চ্যানেলটার সঙ্গে জুড়ে থাকতে ভুলবেন না। দেখুন, নিউজ কি আছে যে নয়াদিল্লি এবং ইসলামাবাদের মধ্যে একটা সংঘাত হচ্ছে, এটা আমরা জানি। রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতিকার আহমেদ, এ হচ্ছে ইউনাইটেড নেশনে পাকিস্তানের বলতে পারো যে রিপ্রেজেন্টেটিভ, পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ, পাকিস্তানের হয়ে বলে আর কি, ওই আর কি। সে যেটা দাবি করেছে যে ভারত কিন্তু একটা প্রবলেমের মধ্যে, ভারত আর পাকিস্তানের মধ্যে একটা টেনশন যথেষ্ট ক্রিয়েট হয়ে রয়েছে। এলওসিতে কন্টিনিউয়াসলি সিজফায়ার ভায়োলেশন হচ্ছে এবং ভারত যে কোনো সময় পাকিস্তানের উপর মিলিটারি স্ট্রাইক করতে পারে, ইউনাইটেড নেশন যেন তাতে হেল্প করে। তো এখন প্রশ্ন হলো যে ভারত এর আগে অনেকগুলো কিন্তু স্টেপ নিয়েছে, যেরকম ইন্দাস ওয়াটার ট্রিটি ক্যান্সেল করে দিয়েছে, ভিসা ক্যান্সেল করেছে, এয়ার স্পেস ব্যান করে দিয়েছে। তো এগুলো সব কিছুই করেছে। তারপরে ইউনাইটেড নেশনে পাকিস্তানকে জব্দ করার জন্য অনেকগুলো কিন্তু স্টেপ নিয়েছে, সেখানে পাকিস্তানকে কড়া ভাষায় নিন্দা করেছে টেরোরিস্ট অ্যাটাক নিয়ে। কিন্তু তারপরেও পাকিস্তান শুধরোয়নি, আর ভারতও এখনো পর্যন্ত কোনো মিলিটারি স্ট্রাইক করেনি। ভারত চাইছে যে বিভিন্ন জায়গার দিক দিয়ে স্ট্র্যাটেজিক্যালি যাতে পাকিস্তানকে আটকে দেওয়া যায়, সেটা হোক আইএমএফ এর মাধ্যমে, হোক ইউনাইটেড নেশনের মাধ্যমে, হোক অন্যান্য কান্ট্রির সাপোর্ট নিয়ে, এরকমভাবে আটকে দেওয়ার চিন্তাভাবনা চলছে। তো এখানে পাকিস্তানকে ভারত মানে ইউনাইটেড নেশনে যখন ভারতের তরফ থেকে ইনফরমেশন দিতে বলা হয়েছে, তখন ভারত জানিয়েছে যে পাকিস্তান হচ্ছে অপরাধীদের একটা স্বর্গরাজ্য, অর্থাৎ টেরোরিস্ট একটা ইউনিটের একটা বলতে পারো হিভেন প্লেস হচ্ছে এই পাকিস্তান। এবং তিনি জানান, মানে যে এই আমাদের ইন্ডিয়া রিপ্রেজেন্টেটিভ যে আছে তার নাম হচ্ছে যোজনা প্যাটেল। যোজনা প্যাটেল তিনি জানান যে 2008 সালে 26/11 মুম্বাইয়ের হামলার পর পেহেলগাঁয়ের যে এই যে জঙ্গি হামলা হলো, সেই জঙ্গি হামলাতে কিন্তু নিরস্ত্র মানুষের কিন্তু মৃত্যু হয়েছে। তো আমরা জানি যে 26/11-তে মুম্বাই অ্যাটাক হয়েছিল এবং মুম্বাই অ্যাটাকে বহু মানুষকে তাজ হোটেলের মধ্যে মেরে দেওয়া হয়েছিল। সেখানে মানুষের হাতে না বন্দুক ছিল, না AK-47 ছিল, না কিছু ছিল, নিরস্ত্র মানুষকে হত্যা করেছিল। ঠিক সেমভাবে পেহেলগামে কিন্তু তাই করেছে। এবং পেহেলগাম কাণ্ডের পরে ভারত বিভিন্ন দেশের কাছে গেছে, কখনো আমেরিকার কাছে গেছে, কখনো ফ্রান্সের কাছে গেছে, কখনো ব্রিটেনের কাছে গেছে, এবং সবাই কিন্তু সাপোর্ট করেছে পাকিস্তান ভারতকে যে পাকিস্তানের এগেনস্টে স্টেপ নেওয়ার জন্য, এবং পাকিস্তান এটা ঠিক কাজ করেনি। যাই হোক, ইন্টারন্যাশনাল সাপোর্ট তো ভারত প্রচুর পেয়েছে। পাকিস্তানের প্রতিনিধি আসিম, যিনি পাক রিপ্রেজেন্টেটিভ রয়েছেন, তিনি কি বলছেন যে আমরা আন্তর্জাতিক তদন্তের মুখোমুখি হতে রাজি আছি, আমাদের কোনো প্রবলেম নেই, আমরা আন্তর্জাতিক তদন্তের মুখোমুখি হতে চাই। মানে তার মানে এটা বোঝা গেল যে দোষ করি আর না করি, যদি কেউ চাই ইন্টারন্যাশনাল সেটাকে কোনো করবে, চেক করবে যে আমরা দোষ করেছি কিনা, সেটা করার জন্য আমরা রাজি আছি, আমাদের কোনো অসুবিধা নেই, আমরা আন্তর্জাতিক তদন্তের মুখোমুখি হতে চাই। আমার মনে আছে যখন মানে পুলওয়ামা অ্যাটাক হয়েছিল এবং উরি অ্যাটাক হয়েছিল, এই দুটো অ্যাটাকের পরে পাকিস্তান কিন্তু সেম কান্নাই কেঁদেছিল যে আমরা আন্তর্জাতিক তদন্ত হোক, রাশিয়া তদন্ত করুক, দরকার হলে অন্যান্য কান্ট্রির সহায়তা নিয়ে তদন্ত করা হোক, আমরা রাজি আছি, আমরা কোনো কিছু দোষ করিনি, টেরোরিস্টরা দোষ করেছে।
এবার এই টেরোরিস্টের কথা বলতে গিয়ে আমার সব থেকে একজন এই মুহূর্তে একজন টেরোরিস্টের কথা নাম মনে পড়ছে, তার নাম হচ্ছে, আমি একটু বুঝিয়ে বলি, আসিম মালিক, মোহাম্মদ আসিম মালিক। এই মোহাম্মদ আসিম মালিক হচ্ছে আইএসআই চিফ ছিল, মানে মেন মাস্টার মাইন্ড বলতে পারো। তো এই মোহাম্মদ আসিম মালিক এ কিন্তু আগে আইএসআই চিফ ছিল। এই যে এখন ইন্ডিয়া আর পাকিস্তানের মধ্যে যুদ্ধের একটা সম্ভাবনা তৈরি হয়েছে, তখন আসিম মালিককে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সে কিন্তু কি করেছে, অ্যাজ এ এনএসএ হিসাবে ইনক্লুড করেছে, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হিসাবে ইনক্লুড করেছে। মানে যে দোষী তাকেই কিন্তু সিকিউরিটি অ্যাডভাইজার হিসাবে অ্যাপয়েন্ট করছে। এবার আমি একটু বলে দিই, এই আসিম মালিককে নওয়াজ শরীফ যখন ছিল, ঠিক আছে, মানে শাহবাজ শরীফের যে ভাই নওয়াজ শরীফ যখন ছিল, সে আসিম মালিককে অ্যাজ এ আইএসআই চিফ হিসেবে ইনক্লুড করতে চাইছিল না, এবং অলসো এনএসএ পদের জন্য একে করা হয়েছিল, প্রমোট করা হয়েছিল, কিন্তু তখনও নওয়াজ শরীফ এতে বিরুদ্ধে ছিল এই আসিম মালিককে বসাতে, যে আসিম মালিক কিন্তু খুব রুড পার্সন এবং খুব বলতে পারো যে এই যে টেরর ফান্ডিংগুলোকে খুব ভালো কিন্তু প্রমোট করে, তো ওই জন্য ইনক্লুড করতে করেছিল। যার পরবর্তীকালে আমরা দেখলাম যে নওয়াজ শরীফকে সরিয়ে দেওয়া হলো। ইমরান খান যখন প্রধানমন্ত্রী পদে হচ্ছে সব কিছু ইলেকশন সব কিছু জিতে গেল, তখনও কিন্তু এই আসিম মালিক ইমরান খানের এগেনস্টে কনস্পিরেসি করলো এবং ইমরান খানকে জেলে ঢুকিয়ে দিল, প্রধানমন্ত্রী পদ তো দূরের কথা, জেলে ঢুকিয়ে দিল। তার মানে বুঝতেই পাচ্ছেন যে পাকিস্তানে আর্মির কথা কতটা চলে। যাই হোক, এখন কথা হচ্ছে যে ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে তাহলে হচ্ছেটা কি। ইউনাইটেড নেশনে তো চলো আমরা বলেছি যে পাকিস্তান একটা টেরর আউটফিট কান্ট্রি, মানে লজিক্যালি যদি দেখা যায় এলওসিতে কিন্তু একটা চড়া রিপ্লাই কিন্তু ইন্ডিয়ার তরফ থেকে যাচ্ছে কন্টিনিউয়াসলি, ঠিক আছে, এবং ইসলামাবাদ ওই জন্যই ভয় পাচ্ছে যে কোনো সময় না মিলিটারি স্ট্রাইক করে দেয়, রাতের বেলা ঘুমিয়ে আছে ওই সময় মিলিটারি স্ট্রাইক করে দিল। নিউ ইয়র্ক টাইমসে একটা রিসেন্টলি রিপোর্ট এসছে, যে রিপোর্টে বলা আছে যে পাকিস্তানের লিডাররা কথা বলতে চায়, হয়তো তারা কখনো কখনো রেগে কথা বলছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু পাকিস্তান কখনো যুদ্ধ চায় না। এটা কারা বলছে? নিউ ইয়র্ক টাইমস। কিছুদিন আগে ইউএসএর ডোনাল্ড ট্রাম্প, এফবিআই ক্যাশ প্যাটেল, এফবিআই যে হেড এবং সিকিউরিটি অ্যাডভাইজার ইউএসএর, সেও কিন্তু দাবি করেছিল যে আমরা ভারতের সঙ্গে আছি। অথচ ইউএসএর নিজস্ব নিউজ পেপারগুলো কন্টিনিউয়াসলি পাকিস্তানকে মদত দিয়ে যাচ্ছে। ইউএস কতটা ডবল স্ট্যান্ডার্ড গেম খেলে সেটা কিন্তু পেহেলগাম অ্যাটাকের পরে স্পষ্ট হয়েছে। যাই হোক, এই পেহেলগাম অ্যাটাকের পরে ইন্ডিয়ার তরফ থেকে একটা রিটালিয়েশন হতে পারে, এই ভয়টা কিন্তু পাকিস্তানের মধ্যে আছে। পাকিস্তান এখন বর্ডার এরিয়াতে যত জায়গা ছিল সব খালি করছে, সব আউটফিটগুলো খালি করছে, সব টেরর লঞ্চ প্যাড খালি করছে, এমনকি একটা ফ্ল্যাগ পর্যন্ত ওড়াচ্ছে না ভয়ে যে কোনো না কোনো অ্যাটাক যদি হয়ে যায়। তো একটা ভয় তো প্রচুর পরিমাণে আছে। আর সব থেকে বড় বিষয়, এতদিন ধরে এই যে যুদ্ধের এই সমস্ত কিছু চলছিল, আসিম মুনিরকে কখনো কিন্তু দেখা যায়নি। আসিম মুনির যে হচ্ছে পাকিস্তানের এই মুহূর্তে মিলিটারি চিফ রয়েছে, তাকে কিন্তু এই কদিনের মধ্যে দেখা যায়নি। কারণ আমরা জানি এই পেহেলগাম অ্যাটাকের আগে আগে আসিম মুনির একটা কিন্তু স্টেটমেন্ট দিয়েছিল হিন্দু মুসলিম স্টেটমেন্ট নিয়ে। সেই স্টেটমেন্টের পরবর্তীকালে রিটালিয়েশন আমরা পেহেলগাম অ্যাটাক দেখতে পাই, যেখানে হিন্দুদেরকে খুঁজে বের করে করে হত্যা করা হয়। তো আসিম মুনিরকে খুঁজে পাওয়া যায়নি। বাট কালকে একটা ভিডিও আসছিল যেখানে আসিম মুনির কিন্তু একটা ট্যাঙ্কের ওপর দাঁড়িয়ে সৈন্যদেরকে কিন্তু সমস্ত যে সোল্ডার যারা রয়েছে তাদেরকে কিছু না কিছু বলছিল। সেই ভিডিওটা কিন্তু সার্কুলেট হয় প্রচুর পরিমাণে। এই আসিম মুনির হচ্ছে মেন জিহাদি। পাকিস্তানে যদি কাউকে প্রথমেই আগে খতম করতে হয় সেটা হচ্ছে আসিম মুনিরকে খতম করতে হবে। এদিকে ইন্টারন্যাশনালি আমরা যদি দেখি, ভারতের ওপর বিভিন্ন জায়গা থেকে প্রেশার আসতে স্টার্ট করে দিয়েছে। ইউরোপিয়ান ইউনিয়ন কন্টিনিউয়াসলি ডবল স্ট্যান্ডার্ড গেম খেলে যাচ্ছে। ইউরোপিয়ান ইউনিয়নের প্রেসিডেন্ট বলছে না না না, এরকম ঝগড়া ঝামেলা করে কিছু লাভ নেই, দুটো নিউক্লিয়ার কান্ট্রি যে কোনো সময় অ্যাটাক হতে পারে, অনেক কিছু বড় ঘটনা দুর্ঘটনা ঘটে যেতে পারে, আমার মনে হয় টেনশন কমানো উচিত। তো এই যে ডবল স্ট্যান্ডার্ড গেমটা ইন্টারন্যাশনালি কিন্তু প্রচুর প্লে করা হয়। এদিকে বাংলাদেশ কাঙাল দেশ, এমনিতেই খেতে পায় না, তার উপরে আবার বলছে যদি পাকিস্তান ক্যাপচার করে মানে অ্যাটাক করে ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়, তাহলে বাংলাদেশ আর চীন এক জায়গায় হয়ে যাবে এবং আমরা নর্থ ইস্টের যে 7টা স্টেট আছে সেগুলোকে দখল করে নেব। নর্থ ইস্টটা বাবার জায়গা দখল করে নেবে। মানে বাংলাদেশকে তুমি একটা কথা চিন্তা ভাবনা করে দেখো, যার কাছে খাওয়ার টাকা নেই, ইনফ্লেশন রেট প্রচুর হাই বাংলাদেশে এই মুহূর্তে দাঁড়িয়ে, এবং যেখানে আমাদের ইলেকট্রিক সাপ্লাই বাংলাদেশে যাচ্ছে, আদানির ইলেকট্রিক সাপ্লাই বাংলাদেশে যাচ্ছে, আমাদের টাকায় ওরা বিন্দাস
কাটাচ্ছে, বিন্দাস লাইফ কাটাচ্ছে। তারপরে তারা আমাদেরকে বলছে যে যদি পাকিস্তান ইন্ডিয়ার মধ্যে কোনো ঝামেলা হয় তাহলে আমরা 1971-এর ওয়ারের কিন্তু সমস্ত কিছু নেব এবং বাংলাদেশকে দখল করে, বাংলাদেশের কিছুটা জায়গা যেগুলো ভারত দখল করে গেছে সে দখল করে নেব। বাংলাদেশের কিছুটা জায়গা ভারত দখল করে গেছে, ভারত আমার তো মনে হয় সুযোগ পেলে বাংলাদেশকেই পুরো ক্যাপচার করে নেওয়া উচিত। যাই হোক, ইন্ডিয়া যেটা চেষ্টা করছে এই মুহূর্তে পাকিস্তানকে এফএটিএফ থেকে সরিয়ে দেওয়া, এফএটিএফকে গ্রে লিস্টের মধ্যে নিয়ে আসা। আমি দুটো নিউজ পেপারে আর্টিকেল আমি দেখাতে চাই। 2019-এ পুলওয়ামা অ্যাটাক, সেই সময় এফএটিএফ এর যে গ্রে লিস্ট সেই লিস্টের মধ্যে পাকিস্তানকে ইনক্লুড করা হয়। 2019 22শে ফেব্রুয়ারি এই নিউজটা আছে যে এফএটিএফ এর গ্রে লিস্টে পাকিস্তানকে অ্যাড করা হচ্ছে টেরর ফান্ডিং এর জন্য। এরপরে 2022-এর নিউজটা আমি দেখাতে চাই, যেখানে পরবর্তীকালে পাকিস্তানকে সরিয়ে দেওয়া হয়, 3 বছরের মাথায় পাকিস্তানকে গ্রে লিস্ট থেকে সরিয়ে দেওয়া হয়। তো আমরা এই গ্রে লিস্টে ঢুকিয়ে দেওয়া, ইন্দাস ওয়াটার ট্রিটি ব্যান করা, এগুলো করে আলটিমেটলি পাকিস্তানকে কিছু করে উঠতে পারবো না, তাই না? এবং রিসেন্টলি ইন্ডিয়া আইএমএফ এর কাছে গিয়ে রিকোয়েস্ট করেছে যে যাতে পাকিস্তানকে আইএমএফ থেকে সরিয়ে দেওয়া হয়, কারণ কি আইএমএফ লোন প্রচুর পরিমাণে দেয়। পাকিস্তান প্রায় $1.3 বিলিয়ন লোন নিতে চলেছে আইএমএফ থেকে, যাতে এইরকম লোন কোনো কিছু না দেওয়া হয়। এমনকি ইন্ডিয়া বিভিন্ন মাল্টিল্যাটারাল অর্গানাইজেশনগুলোকেও বলেছে, এডিবি আছে, ব্রিক্স আছে, তো এদেরকেও বলেছে যে ভাই লোন টোন দিও না পাকিস্তানকে, পাকিস্তান সমস্ত কিছু লোন নিয়ে সেই লোন টেরর আউটফিটে হেল্প করছে। কিন্তু আমার মনে হয় না যে আলটিমেটলি এই আইএমএফ থেকে সরিয়ে দিলাম, গ্রে লিস্টে নিয়ে চলে এলাম, এগুলো টেম্পোরারি সলিউশন। পার্মানেন্ট সলিউশন হচ্ছে মিলিটারি স্ট্রাইক। এবং যদি মাল্টি সেক্টরাল, আমরা অলরেডি অ্যাটাক করেছি, আমরা ওয়াটার স্ট্রাইক করেছি, ইন্দাস ওয়াটার ট্রিটি, আমরা এয়ার স্পেস ব্যান করেছি, আমরা বলতে পারো যে ভিসা ব্যান করেছি, আমরা পাকিস্তানি যারা সিটিজেন ছিল তাদেরকে সরিয়ে দিয়েছি, এমনকি সমস্ত ভিসা ব্যান করেছি, মেডিকেল ভিসা পর্যন্ত আমরা ব্যান করেছি, এবং পাকিস্তানের প্রচুর ইউটিউব চ্যানেল ব্যান করা হয়েছে। তো এগুলো সব কিছু করা হয়েছে, কিন্তু রেজাল্ট কি? রেজাল্ট কিছুই নয়। কিন্তু 7 জন জঙ্গি, 2 জনকে এখনো পর্যন্ত মেরে ফেলতে পেরেছি, 5 জন এখনো আউট, তারা কোথায় সেটাও জানি না। এই 5 জন যদি পাকিস্তানে চলে যায়, পাকিস্তানের যে টেরর আরও কিন্তু বাড়বে, কারণ তারা কনফিডেন্স পেয়ে যাবে যে 5 জন পেরিয়ে চলে এসছে, মেরে বেরিয়ে চলে এসছে। সো একটা ভয়ানক সিচুয়েশন হতে পারে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে খোঁজাখুঁজি চলছে এলওসিতে, কিন্তু আমার মনে হয় পাকিস্তানকে সবক শেখানোর একটা দরকার আছে। ছোটোখাটো একটা রিজিওনাল মিলিটারি স্ট্রাইক কিন্তু খুব দরকার, বা নাভাল ব্লকেড কিন্তু খুব দরকার, তা না হলে কিন্তু পাকিস্তানকে শুধরানো যাবে না। যাই হোক, ইউএনএ এই যে মরা কান্নার কোনো রিপ্লাই কিন্তু ইউনাইটেড নেশন থেকে আসেনি। পাকিস্তানের রিপ্রেজেন্টেটিভ অ্যান্টোনিও গুয়ার্তেসের কাছে অনেকবার মিট করেছে পাকিস্তান হাই কমিশনার, কিন্তু কোনোভাবে পাকিস্তানের এই রিপ্রেজেন্টেটিভের কোনো কথা কিন্তু অ্যান্টোনিও গুয়ার্তেস মেনে নেয়নি। এটা খুব ভালো একটা দিক যে ইউএনএ গিয়ে ইন্ডিয়া কিন্তু একটা বড় স্টেপ নিতে পেরেছে। ইউএন অ্যাটলিস্ট পাকিস্তানের সাথ দেয়নি। যাই হোক, মাল্টি সেক্টরাল অ্যাটাক তো হয়েছে, আমার মনে হয় একটা ইমিনেন্ট স্ট্রাইক খুব দরকার, একটা মিলিটারি স্ট্রাইক, ছোটোখাটো মিলিটারি স্ট্রাইক কিন্তু খুব দরকার। না হলে একটা বড় সড়ো সার্জিক্যাল স্ট্রাইক খুব দরকার, যেখানে হাফিজ সঈদকে ধরা যাবে, যেখানে আসিফ মালিককে ধরা যাবে, যেখানে আসিম মনিরকে ধরা যাবে, যেখানে অ্যাটাক করা যাবে এবং এদেরকে কিন্তু সবক শেখানো যাবে, সেটা কিন্তু খুব দরকার। যা কিছু হবে পরবর্তীকালে ভিডিওতে আমি আবার নিয়ে আসবো। ভিডিওগুলো ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং মাস্ট ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।